ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের কয়েক ঘণ্টা পরেও থাইল্যান্ড বোমাবর্ষণ করছে কম্বোডিয়া। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধে নিহত উভয় দেশের কমপক্ষে ২০ জন, বাস্তুচ্যুত ৬ লাখ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের দুটি প্রধান বন্দরে রুশ হামলার ঘটনায় ৩টি তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তুরস্ক এই সংঘাতের শুরু থেকেই একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউক্রেনের ওডেসা এবং মিকোলাইভ পোর্টের অবকাঠামো লক্ষ্য করে চালানো এক ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার সময় এই ঘটনা ঘটে, যেখানে সরাসরি আঘাত না লাগলেও বিস্ফোরণের তীব্রতা এবং ধ্বংসাবশেষের আঘাতে সেখানে নোঙর করে রাখা ৩টি তুর্কি বাণিজ্যিক জাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার গুরুত্ব কেবল জাহাজের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণ, কারণ কৃষ্ণ সাগরের এই রুটটি বিশ্বজুড়ে খাদ্যশস্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুরস্ক এই করিডোরটি সচল রাখার জন্য জাতিসংঘের সাথে মিলে দীর্ঘদিন ধরে কাজ করছে। হামলার পর জাহাজের ক্রু এবং বন্দর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে নেমে পড়ে স্থানীয় প্রশাসন। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও জাহাজের কার্গো এবং নেভিগেশন সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আঙ্কারা এবং মস্কোর মধ্যকার কূটনীতিক সম্পর্কে কিছুটা হলেও অস্বস্তি তৈরি করতে পারে, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছিল, কিন্তু তাদের বাণিজ্যিক স্বার্থে এমন আঘাত পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে। আপনারা জানেন যে বিশ্ববাজারে গমের দাম এবং ভোজ্য তেলের সরবরাহ অনেকটাই নির্ভর করে এই অঞ্চলের ওপর, তাই যখনই কোনো বাণিজ্যিক জাহাজ বা বন্দরে হামলা হয় তার প্রভাব আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটেও এসে পড়ে, যা সত্যিই উদ্বেগের বিষয়। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা এবং অস্ত্রাগার, কিন্তু যুদ্ধের ময়দানে এমন কোলাটেরাল ড্যামেজ বা পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে, যার ভুক্তভোগী হতে হয় তৃতীয় কোনো নিরপেক্ষ দেশকে। এই পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কী প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যতে এই রুটে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কোনো আন্তর্জাতিক প্রোটোকল তৈরি হয় কিনা সেদিকেই এখন সবার নজর। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়াতে সাহায্য করে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের মাত্র কয়েক ঘণ্টা পার হতে না হতেই থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ তুলেছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ, যা কূটনৈতিক প্রচেষ্টার ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক মহল আশা করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনা হয়তো কিছুটা প্রশমিত হবে। কিন্তু কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই সীমান্তের ওপার থেকে ভারী আর্টিলারি শেলিং এবং বিমান হামলার শব্দ শোনা গেছে, যা শান্তি প্রক্রিয়ার প্রতি থাইল্যান্ডের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। স্থানীয় সূত্র এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ভোরের আলো ফোটার আগেই তারা বিকট বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন এবং ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন, যা প্রমাণ করে যে রাজনৈতিক নেতাদের টেবিলের আলোচনা এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কতটা যোজন যোজন দূরত্ব রয়েছে। বিশ্লেষকদের মতে থাইল্যান্ড হয়তো তাদের কৌশলগত অবস্থান শক্ত করার জন্য যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে, অথবা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কমান্ডারদের সাথে কেন্দ্রীয় নির্দেশের কোনো যোগাযোগ বিভ্রাট ঘটে থাকতে পারে, যা যুদ্ধকালীন সময়ে অস্বাভাবিক কিছু নয়। তবে কারণ যাই হোক না কেন, ট্রাম্পের মতো একজন বিশ্বনেতার আহ্বানকে এত দ্রুত উপেক্ষা করা বা অমান্য করা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিরল ঘটনা এবং এটি প্রমাণ করে যে আঞ্চলিক সংঘাতগুলো এখন আর কেবল বাইরের দেশের চাপে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে এটি কেবল দুই দেশের সীমান্ত সংঘাত হিসেবে থাকবে না, বরং পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিরতা ছড়িয়ে দিতে পারে, যা পর্যটন এবং বাণিজ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক, কারণ শান্তি আলোচনার মাঝখানে হামলা চালানো মানে হল বিশ্বাসের জায়গাটুকু পুরোপুরি নষ্ট করে ফেলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ ঘটনাটি জানার সুযোগ করে দিন। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অন্তত ২০ জন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৬ লাখ মানুষ তাদের নিজ ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা সাম্প্রতিক সময়ে এশিয়ায় অন্যতম বড় মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। নিহতের সংখ্যা হয়তো প্রাথমিকভাবে ২০ জন বলা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং স্থানীয় হাসপাতালগুলোর দেওয়া তথ্য মতে গুরুতর আহতের সংখ্যা অনেক বেশি এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, তাই মৃতের সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হল বিশাল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়া। ভাবুন একবার, ৬ লাখ মানুষ, যা একটি ছোটখাটো শহরের মোট জনসংখ্যার সমান, তারা আজ খোলা আকাশের নিচে, জঙ্গলে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী এবং বয়স্ক মানুষ, যাদের কাছে না আছে পর্যাপ্ত খাবার, না আছে বিশুদ্ধ পানি, আর ওষুধের সরবরাহ তো প্রায় নেই বললেই চলে। সীমান্তবর্তী এলাকাগুলোতে স্কুল, কলেজ এবং কমিউনিটি সেন্টারগুলোকে অস্থায়ী ক্যাম্পে রূপান্তর করা হয়েছে, কিন্তু সেখানেও তিল ধারণের ঠাঁই নেই। মানুষ গাদাগাদি করে থাকছে, যা থেকে কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংঘাতের মূল কারণ হিসাবে সেই পুরনো সীমান্ত বিরোধ এবং ঐতিহাসিক পেহবিহার মন্দিরের মালিকানা নিয়ে দ্বন্দ্বকে সামনে আনা হলেও বর্তমান পরিস্থিতির ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছেন শরণার্থীদের সাহায্য করার জন্য, কিন্তু তাদের সামর্থ্য সীমিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন তা এখনও এসে পৌঁছায়নি। দুই দেশের সরকারই নিজেদের অবস্থানে অনড় থাকায় সাধারণ জনগণ এই রাজনৈতিক দাবা খেলার গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের জীবন ও জীবিকা আজ ধ্বংসের মুখে। বর্ষা মৌসুম আসন্ন হওয়ায় এই বাস্তুচ্যুত মানুষদের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ খোলা আকাশের নিচে থাকা এই মানুষগুলো প্রাকৃতিক দুর্যোগের কাছে একেবারেই অসহায়। বন্ধুরা, যুদ্ধের ভয়াবহতা আমরা দূর থেকে হয়তো অনুভব করতে পারি না, কিন্তু এই ৬ লাখ মানুষের কান্না কি আমাদের বিবেককে নাড়া দেয় না? আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং মানুষগুলো তাদের ঘরে ফিরতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে বিশ্বের যে কোনো প্রান্তের ব্রেকিং নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে।